ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা প্যাসেজ সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে। এখানে কি গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে এবং তা মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। একে বলা হয় ভারতের মেরুদণ্ড। তুমি সামান্য ভাবলেই নদীটির গুরুত্ব বুঝতে পারবে। বন্যার সময় এটি তীরের জমিকে উর্বর করে তোলে। দেখো প্রতিদিন যদি আমরা এইভাবে এক একটা প্যাসেজ নিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কি আমরা ইংলিশে ইমপ্রুভ করব। আর এই সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে কোনো বা নতুন কোনো টপিক নিয়ে যদি কোনো সমস্যা হয় বা নতুন কোনো টপিক নিয়ে যদি কেউ কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার উপরে ভিডিও দেব। ওকে, দেখো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, যে কোনো বাক্য ট্রান্সলেট করতে হলে আমাদেরকে ভার্ব খুঁজে বার করতে হবে। ভার্ব খুঁজে বার করব, তারপরে আমরা কি সাবজেক্ট নেব। দেখো এক একটা পাঠ করে নেব। বড় বড় বাক্য একটু পাঠ করে নেব। জাস্ট এখানে একটা ছোট প্যাসেজ সুন্দরভাবে চেষ্টা করবো যে কীভাবে ট্রান্সলেট করতে হয়। দেখো গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে, তাহলে দেখো এটা একটা বিষয়। এবং অর্থাৎ দেখো একটা বাক্যের মধ্যে দুটো পার্ট এবং দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা ফার্স্ট টাইম এটা করে নিতে পারি। গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে। তাহলে দেখো এখানে এই যে উৎপত্তি, উৎপত্তি কার কথা বলা হচ্ছে? গঙ্গার কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেখো গঙ্গা, এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসাবো। দেখো আমরা যদি প্রত্যেকটা বাক্য এক দুই করে সাজিয়ে আমরা করি তাহলে কি আমরা পরিষ্কার বুঝতে পারবো। জাস্ট এটা যেমন প্যাসেজ আছে, প্যাসেজের মতন কিন্তু আমরা এভাবে লিখবো না। দেখো আমরা এক দেব গঙ্গার উৎপত্তি। তাহলে এখানে দেখো দা গঙ্গা, গঙ্গা, তাহলে দা গঙ্গা। এই যে উৎপত্তি, উৎপত্তি হয়েছে, বা উঠেছে, গঙ্গা নদী উঠেছে বা উৎপত্তি হয়েছে কোথায়? না হিমালয় থেকে। তাহলে এবার পরে আমরা কি করবো? ভার্ব লিখবো। দেখো এটা প্রেজেন্ট ফর্মে, গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্সে। এই জন্য আমরা কি করব? রাইজ, RISE, যেহেতু প্রেজেন্ট ফর্মে আমরা লিখছি সেই তো কি করব, এখানে এই যে ভার্বের শেষে এস যুক্ত করব। তাহলে কি দ্য গঙ্গা রাইজেস, গঙ্গা উৎপত্তি বা উঠেছে কোথা থেকে? না হিমালয় থেকে। আর সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয়। সেই হিসাবে কী করছে, রাইজ থেকে আমরা কী করলাম? রাইজেস করলাম। তা গঙ্গা রাইজেস হিমালয় থেকে। তাহলে এই যে হিমালয় থেকে তা বা হিমালয়ের মধ্যে, হিমালয়ের মধ্যে, তাহলে লিখব ইন দ্য হিমালয়স, হিমালয়স। ওকে, তাহলে হিমালয়স, হিমালয়স থেকে উৎপত্তি হয়েছে দ্য গঙ্গা। ওকে, এবার দেখো এবং অ্যান্ড, এই যে দেখো মিলিত হয়েছে, এই যে মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়া বলতে কি? একটা নদী মিলিত হওয়া মানে কি? প্রবাহ, প্রবাহ সেখানে কে পড়েছে বা গিয়েছে। তাহলে এখানে দেখো অ্যান্ডের পরে আমরা ফ্লোজ ব্যবহার করতে পারি। ফ্লোজ, FLOWS, ফ্লোজ মানে কি? প্রবাহিত হয়েছে, মিলিত হয়েছে বা প্রবাহিত হয়েছে বঙ্গোপসাগরে। কোথায়? না বঙ্গোপসাগরে। তাহলে দেখো একটা স্থান থেকে যখন অন্য স্থানে প্রবাহিত হয় বা যায় তখন আমরা প্রিপোজিশনে কি বসাই? না ইনটু ব্যবহার করি। কি ব্যবহার করি? ইনটু। তাহলে এই যে গতি বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে, এই জন্য আমরা প্রিপোজিশন ইনটু ব্যবহার করলাম। কোথায়? কোথায় প্রবাহিত হয়েছে? গতিটা কোন দিকে? না এই বঙ্গোপসাগরে। তাহলে এখানে লিখতে পারি দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল মানে কি? বঙ্গোপসাগর। ওকে, দ্য বে অফ বেঙ্গল। গঙ্গা অর্থাৎ দ্য গঙ্গা রাইজেস, উৎপত্তি হয়েছে ইন দ্য হিমালয়স, ইন দ্য হিমালয়স, হিমালয় থেকে, এবং মিলিত হয়েছে।
বা প্রবাহিত হয়েছে। কোথায় কোথায়? তাহলে এখানে দেখো দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ মিলিত হয়ে গেছে কোথায়? না বঙ্গোপসাগরে। এবার দেখো একে বলা হয় ভারতের মেরুদণ্ড। দেখো এখানে একটা এই যে বাক্যটা, এটা কিন্তু একটা বাক্য, তাহলে একে বলা হয় ভারতের মেরুদণ্ড। তাহলে আমরা এখানে 2 নম্বর বাক্য এখানে আমরা 2 দেবো, লিখবো কি একে বলা হয়, অর্থাৎ এর ইট বলতে এখানে গঙ্গাকে বলা মনে হচ্ছে, গঙ্গা নদীকে বলা হচ্ছে। ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, একে বলা হয় কি? ভারতের মেরুদণ্ড। দা ভারতের মেরুদণ্ড কি? দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া, দ্য ব্যাকবোন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব। তাও দেখো তুমি সামান্য ভাবলেই নদীটির গুরুত্ব বুঝতে পারবে। দেখো এখানে দেখো আমরা 3 নম্বর বাক্যটা আমরা লিখব। তাহলে তুমি সামান্য ভাবলেই, তাহলে যদি তুমি ভাবো সামান্য, যদি তুমি সামান্য ভাবো এমনভাবে বলতে পারি, তাহলে এখানে আমরা ইফ বসাতে পারি। যদি তুমি সামান্য ভাবলেই, তাহলে যদি তুমি সামান্য ভাবো এমন একটা বিষয়, তাহলে ইফ ইউ থিঙ্ক, ইফ ইউ থিঙ্ক সামান্য, লিটল, 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 তাহলে কি? ইফ ইউ থিঙ্ক লিটল, তুমি সামান্য ভাবলেই, বা এখানে যদি তুমি সামান্য ভাবো কি নদীটি গুরুত্ব বুঝতে পারবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ইউ উইল সি। দেখো এখানে আমাদের যে মর্মার্থ অর্থাৎ ভাবার্থ আমাদের বুঝে নিতে হবে। তাহলে ইউ উইল সি, তুমি দেখবে বা এখানে বুঝতে পারবে। ইউ উইল সি, তুমি দেখতে পাবে বা বুঝতে পারবে নদীটির গুরুত্ব। নদীটি গুরুত্ব, তাহলে কি কতটা গুরুত্বপূর্ণ এই নদী। হ্যাঁ, ইউ উইল সি হাউ, হাউ কতটা, হাউ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি দ্য রিভার ইজ, রিভার ইজ। বন্যার সময়, তাহলে এখানে আমরা 4 নম্বরে আমরা এটা লিখতে পারি কি ইন, ইন ফ্লাড টাইম, ইন ফ্লাড টাইম মানে কি বন্যার সময়। টাইম, দেখো ইন ফ্লাড টাইম মানে কি বন্যার সময়। দেখো এবার দেখো এখানে একটা পাঠ আছে না, একটা বাক্য, এটি তীরের জমিকে উর্বর করে তোলে। তাহলে এটি, এটি বলতে দেখ গঙ্গা, তাহলে এখানে আমরা লিখব ইট, ইট, এটা ভার্ব, সাবজেক্ট আমরা ব্যবহার করছি। এবার আমরা কি করব, ভার্ব লিখব কি এই যে উর্বর করে তোলে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে হচ্ছে, আমরা যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে ইয়েস বা ইয়েস যুক্ত করবো। তাহলে ফার্টিলাইজ, ফার্টিলাইজ, তাহলে ফার্টিলাইজ থেকে ফার্টিলাইজেস, তাহলে এখানে ইট ফার্টিলাইজেস। দেখো FERTILISES, ইট ফার্টিলাইজেস, এটি উর্বর করে, উর্বর করে তোলে। কি উর্বর করে তোলে? এই যে তীরের জমিকে, দেখো তীরের জমিকে, অর্থাৎ নদীর যে জমিটা পড়ে, নদীর অপর পাশে, নদীর অপর পাশে যে জমিটা পড়ে থাকে, নদীর অপর পাশে যে জমিটা পড়ে থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি এমন তো যে দ্য ল্যান্ড, জমিটা, দ্য ল্যান্ড লাইং, LYING, লাইং, লাইং মানে কি, লাইং মানে যেটা পড়ে থাকে, যে জমিটা পড়ে থাকে, জমির আর নদীর তীরের অপর পাশে। তাহলে এখানে দেখো দ্য ল্যান্ড লাইং অন দ্য আদার সাইড, আদার সাইড
দেখো, ইন ফ্লাড টাইম, বন্যার সময়, ইট ফার্টিলাইজেস মানে এটি উর্বর করে। কি উর্বর করে? তাহলে দ্য ল্যান্ড লাইং অন দ্য আদার সাইড। ওকে, দ্য ল্যান্ড লাইং অন দ্য আদার সাইড। তাহলে এখানে এর যে অর্থটা আমরা দেখো, এই যে বিষয়টার উপরে আমরা কিন্তু এত বড় একটা লিখলাম, ফ্রেজ লিখলাম। তাহলে কি এখানে দেখো, তাহলে দ্য ল্যান্ড, এই যে ভূমিটা, যে জমিটা লাইন পড়ে আছে, কোথায়? কোথায় পড়ে আছে? তাহলে অন দ্য আদার সাইড। কার আদার সাইড? মানে নদীটা আদার সাইড। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে বুঝে ছোটো ছোটো বিষয়, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ ইংলিশ রাইটিং অ্যান্ড ইংলিশ স্পিকিং। ওকে, এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।